আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আসন্ন বিজেপি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার ও আস্থা বাড়ানোয় গুরুত্ব দেবে বাংলাদেশ, কোনো বিষয়ে ছাড় না দেয়ায় ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা কিভাবে জামিন পেলেন প্রশ্ন, প্রকৃত ঘটনা তুলে ধরতে বেঁচে ফেরা সেনা কর্মকর্তা ও শহীদদের স্বজনদের আহ্বান। ২৬ ঘণ্টা পর সারা দেশে রেল যোগাযোগ শুরু হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি, কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হওয়ার আশা। শেখ হাসিনা সরকারের ভুল নীতির জন্য ৬ মাস পরও স্বস্তি আসেনি মনে করে সিপিডি। অন্তর্বর্তী সরকার জনপ্রিয় হলেও রাজনৈতিক ম্যান্ডেট নেই মন্তব্য। এবং একদিন বিরতির পর আবারও মাঠে বিপিএল এর ঢাকার ফিরতি পর্ব, মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নয়াদিল্লিতে আসন্ন বিজেপি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার এবং আস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানি বণ্টন ও সীমান্তে হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সব করা হবে, তবে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হবে বাংলাদেশ ভারত ৫৫তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয় উপস্থাপন করা হবে তা ঠিক করতে সভায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি চুক্তি অনুযায়ী বণ্টন করা ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। বৈঠকে উঠে আসবে দুদেশের সীমান্ত নিয়ে অসম চুক্তিগুলো সংশোধনের বিষয়ও। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। বিজিবি মহাপরিচালক বলেন, কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। এবারের বৈঠকে বিজিবি ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন বলে জানানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা কিভাবে জামিন পেলেন সে প্রশ্ন তুলেছেন ওই ঘটনায় বেঁচে ফেরা সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের স্বজনরা। সংবাদ সম্মেলনে তারা আরও প্রশ্ন করেছেন, যাদের নিরপরাধ বলা হচ্ছে তা কতটা যৌক্তিক। গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে যারা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তুলে ধরতে পারেননি, তাদের এখন সেই ঘটনা তুলে ধরার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। পিলখানা হত্যাকাণ্ডের মদতদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা। একই সঙ্গে ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিডিআর কারণে যে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত
এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার গভীর রাতে রেলের স্টাফরা কাজে যোগদানের সিদ্ধান্ত নেয় না জানার কারণে টিকিটধারী অনেক যাত্রী সকালে ট্রেন মিস করেছেন। ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিকের সময়ের তুলনায় অনেক কম। লালা নসনের রিপোর্ট। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে পুরো একদিন পর ঘুরল রেলের চাকা। মঙ্গলবার রাত 2:30টার দিকে নানা নাটকীয়তার পর রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করলে বুধবার সকালে সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল। ট্রেন চলাচল শুরু হলেও প্রত্যেকটি ট্রেনে ছিল 1.5 থেকে 2 ঘন্টার শিডিউল বিপর্যয়। সিলেটগামী পারাবাদ এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় 4.5 ঘন্টা দেরিতে। 6:30 ট্রেনের টাইম বলে দিল 7:30, 8:30, এরপরে 9টা অগ্ন স্টাফ আছে। অনেক যাত্রী আছে এখানে সিলেটের, অনেকে রুগী দেখতে যাবে, অনেকে অফিস করতে যাওয়ার জন্য কিন্তু সকালে ট্রেনটা ধরে, যেটা 10টার মধ্যে সিলেটে পৌঁছে। কিন্তু সেই জায়গায় এই ভুক্তভোগীটার জন্য দায়টা নিবে কারা? আমাদের জন্য একটা শিডিউল টাইম থেকে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছা, কিন্তু ওই সময় যদি না পৌঁছতে পারি সবার জন্য একটা বিব্রতকর অবস্থা। সরকারের জিনিস যদি এত ভোগান্তি করে পাবলিকে, তো আর আমরা কই যাবো? 8টা ট্রেন ছাড়ার কথা ছিল, এখন 9:15 বাজে, আপনার 9:30টার দিকে, তাও ঠিক নেই। তবে মধ্যরাতে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হওয়ায় সকালের টিকিটের অনেক যাত্রী মিস করেছেন ট্রেন। স্টেশনে যাত্রী সমাগম ছিল কম। রাত্রে একটা নিউজে বলা হয়েছে যে 9টা পর্যন্ত কোনো ট্রেন চলা হবে না, সব কিছু বন্ধ থাকবে সকাল 9টা পর্যন্ত। কিন্তু আমাদের ট্রেন হচ্ছে আপনার 6:15-তে, তো 9টা পর্যন্ত বন্ধ, মানে আমাদের ট্রেন ক্যান্সেল, আমরা এটা জানি। এখন এখানে এসে বলার পরে বলতেছে আমাদের কিছু করার নাই, চলে গেছে। এখন আমরা কি করব? আমরা তো টিকিট কাটছি। স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনের এই শিডিউল বিপর্যয় কাটাতে 2-1 দিন সময় লাগবে। আমরা 2-1 দিনের ভিতর এই টাইমগুলো মেকআপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফডের পরের দিন মেকআপ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যে কোনো দাবি পূরণের জন্য সাধারণ মানুষকে যেন ভোগান্তি পোহাতে না হয় সে আহ্বান জানিয়েছেন যাত্রীরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গবেষণা সংস্থা সিবিডি বলছে দায়িত্ব নেয়ার প্রায় 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকারের ভুল নীতিকে এজন্য দায়ী করেছে তারা। সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে সরকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ভালো, তবে রাজনৈতিক ম্যান্ডেট নেই। অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। দ্রব্যমূল্যের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে বলে মনে করেন সংস্থার গবেষকরা। রেজভি নেওয়াজের রিপোর্ট। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শিরোনামে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংবাদ সম্মেলন। তাদের মূল্যায়ন, প্রায় 1.5 দশকের অপশাসন, দুর্নীতি, লুটপাটের ফলে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করতে পারছে না। এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। সিপিডি বলছে মূল্যস্ফীতি কমাতে কিছু উদ্যোগ থাকলেও সাফল্য নেই। পয়েন্ট টু পয়েন্ট সব সিপিআই দেখি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখি, তাহলে দেখব যে এটা 10% কাছাকাছি রয়েছে। বাণিজ্য এবং বিনিয়োগে এরকম হযবরল অবস্থা থেকে মুক্তির উপায় কি তাহলে নির্বাচিত সরকার? প্রশ্ন সিপিডির গবেষকদের কাছে। যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না, তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না, এটা আমাদেরকেও বলছে, আপনি যেমন শুনছেন। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা একটা জনপ্রিয় সরকার হয়েছে আন্দোলনের পরে, জনসাধারণের আন্দোলনের পরে। তারা একটা নিরপেক্ষ, নির্দলীয়, সক্ষম, যোগ্য এবং ভাবমূর্তি ভালো এরকম একটা সরকার চেয়েছে। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে এটা তো আর রাজনৈতিক সরকার না, রাজনৈতিক ম্যান্ডেটের মাধ্যমে আসে না। ম্যান্ডেট বলতে আমি রাজনৈতিক ম্যান্ডেট বলেছি। সিপিডি মনে করে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অন্যতম কারণ ছিল বেকারত্ব, আয় বৈষম্য ও সম্পদের বৈষম্য। বেক্সিমকো, কেয়া গ্রুপ সহ 60টিরও বেশি কারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব যেভাবে বাড়ছে তাকে অশনি সংকেত মনে করে গবেষণা সংস্থাটি। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনের তারিখ ঘোষণার আগে ইসলামী দলগুলোর মধ্যে কোনো জোট বা ঐক্য হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে বাংলাদেশ। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হলেও তা হবে শুধু এক ব্যালটের জোট। এটি কোনো রাজনৈতিক জোট নয় বলে জানান দলগুলোর নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আলোচনায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো কিভাবে অংশ নেবে সেই আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন থেকে তৃণমূল পর্যায়ে। এ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করছে দলগুলো। তবে এতদিন পরে এসেও ঐক্যের বিষয়ে বাহ্যিক অগ্রগতি নেই ইসলামী দলগুলোর মধ্যে। সেখানে অনেকগুলি দল একত্রিত হবে যারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ছিল, সময় নিতে হবে। এখানে সবচেয়ে যৌক্তিক ব্যাপার হলো আমরা আলোচনা করতেছি, আলোচনা বন্ধ হয়ে যায়। নির্বাচনের জোট মানে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন আগে এখনো জোট হচ্ছে না আমি মনে করি। নির্বাচন ঘোষণা করার পরে এরপরে ঠিক হবে যে আমরা কি আমরা তো সাধারণ কথাই আছে আমরা এক জায়গায় প্রার্থী দেওয়ার ব্যবস্থা করব। নির্বাচন যখন ডিক্লেয়ার করা হবে তখন আমরা ভাববো আমাদের করণীয় কি। তার আগেও আমাদের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এই সমস্ত বৈঠক এগুলো চলমান থাকবে। ইসলামী দলগুলোর জোট যদিও তৈরি হয় তবে তা কোনো রাজনৈতিক দল বা জোটের বিরুদ্ধে জোট বা ঐক্য হবে না বলে মনে করেন এই রাজনৈতিক নেতারা। পরের সাথে আবার ঐক্যটাকে আমরা কিন্তু আর আরেকটা প্রতিপক্ষ দাঁড়ানোর দরকার নেই। আমার তো কথা হচ্ছে ঐক্য আমরা করবো, ইসলামীগুলো করে ঐক্যটা এই মুহূর্তে আরেকটা গ্রুপের বিপক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরা আরেকটু বুঝে শুনে ধীর গতিতে পা ফেলতে চাই যেন আমরা হোঁচট না খাই। সেখানে রাজনৈতিক দর্শনের নিয়ে মতবাদ আছে, আর কিছু আছে ইসলামী দর্শন, আকীদাগত দর্শন। এই দুই জিনিস কিন্তু এক জিনিস না। ফ্যাসিবাদ বিরোধী সকল দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান ইসলামী দলগুলোর নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASS হুমায়ুন কবির জানিয়েছেন, বিদেশে অবস্থানরত 106 জনের তথ্য পাওয়া গেছে। তাদের নিয়ম বহির্ভূতভাবে ভোটার করা হয়েছে। অনিয়ম করে ভোটার করার ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। এনআইডি মহাপরিচালক আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মঙ্গলবার পর্যন্ত 17,07,570 জন ফর্ম পূরণ করেছেন। একজন হচ্ছে থানা নির্বাচন অফিসার ইটসেলফ, যার নাম মুজিবুর রহমান, এটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জ। আর একজন হচ্ছেন জুবাইর রহমান, উনি ডাটা এন্ট্রি অপারেটর। জগন্নাথপুরে এই কাজটা অনেক দিন থেকে হয়ে আসছে এবং ওখানে একটা চক্রই নাকি আছে, তারা এই কাজটা করে। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য প্রস্তুত টঙ্গীর ইজতেমা মাঠ। এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। মাওলানা জুবাইর অনুসারী শুরায়ে নেজামীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ঘিরে নিরাপত্তায় পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও 30শে জানুয়ারি থেকে থেমে থেমে চলবে বয়ান। 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ইজতেমা করবেন, এখন আগামীতে ওনারা কোথায় করবেন, কি করবেন, এগুলোর জন্য উই হ্যাভ অ্যাম্পল টাইম। আমার মনে হয় যে এখনই আমরা ওইসব উজর আপত্তি তুলে এই আপাতত দুই পক্ষ যে একমত হয়েছেন এটা আমরা একটু সুন্দর করে করি। উই হ্যাভ টাইম। আমার মনে হয় যে আমরা এগুলো করতে পারবো। ফিরে এলাম বিরতির পর। শিক্ষার্থীর জন্য হাব ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 5 জেলার 18টি রুটে ধর্মঘট করছেন পরিবহন শ্রমিকরা। বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও বাস ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেন তারা। এতে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের 5 জেলার 18টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ বাস ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জানমালের নিশ্চয়তা দেয়া সহ হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান বাস শ্রমিকরা।
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় সবচেয়ে বড় কাঁচা বাজারে আগুন লেগে 14টি দোকান পুড়ে গেছে। সকাল 8:15টায় আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজারের দোকান মালিক ও কর্মচারীরা। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল 8:25 খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট সহ আরও 6টি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। তবে এর আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন। বাজারটিতে 400টিরও বেশি দোকান রয়েছে। পুড়ে যাওয়া অধিকাংশই ফলের দোকান। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় আগত পুণ্যার্থীরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষে করার বাধ্যবাধকতা থাকায় গঙ্গার তীরে ভিড় লেগে যায়। সে সময় ভিড়ে পদদলনের ঘটনা ঘটে। ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে পুণ্য অর্জন হয়। এ কারণে মঙ্গলবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গার তীরে ভিড় করেন। ফেডারেল অনুদান, ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল থেকে এই আদেশ কার্যকর হয়েছে। তবে এর প্রভাব নিয়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই আদেশের কারণে দরিদ্র দেশগুলোতে যুক্তরাষ্ট্র পরিচালিত HIV, ম্যালেরিয়া, যক্ষ্মা এবং নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে বেশ কয়েকটি অলাভজনক সংস্থা ফেডারেল আদালতে মামলা করেছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, স্থগিতাদেশ সামাজিক নিরাপত্তা বা মেডিকেয়ার সুবিধাগুলোকে প্রভাবিত করবে না। জবাবে মার্কিন সেনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, এই পদক্ষেপের কারণে বিপুল সংখ্যক কর্মীর বেতন ও ভাতা পরিশোধ বন্ধ হয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করা হয়েছে। উৎপাদন ভালো হলেও উত্তোলনের ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের চাষিরা গত 20 বছর ধরে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করে আসছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্য মতে জেলায় এবার পেঁয়াজের চাষ হয়েছে 4540 হেক্টর জমিতে, যার অধিকাংশই সুখসাগর পেঁয়াজ। উত্তোলনের ভরা মৌসুমে এর দাম কমে যাওয়ায় চিন্তিত কৃষক। ক্ষতি কাটাতে এখন সাথী ফসল হিসাবে কলার সাথে পেঁয়াজের চাষ করছেন তারা। কলার পেঁয়াজ একসাথে বুনি, দুটো ভাই সারে কলা চাষটা হয়, পেঁয়াজ দেওয়া হয়। যদি দাম 800 কিংবা 700 থাকে বেশ লাভবান হওয়া যায়। পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুমে এলসির মাধ্যমে দেশে পেঁয়াজ আমদানি করায় চাষিদের প্রতি বছর লোকসান হয়। এজন্য এলসি বন্ধের দাবি জানান চাষিরা। এলসি পিআইজি বাংলাদেশের বিভিন্ন রকমের পিআইজি মোকাম জাম করে ফেলে, বাজার আমরা ফলন হয় দামে পাইনি। গতবারে এলসি আসার কারণে আমাদের পেঁয়াজটাই লস হয়েছিল। তো এই বিডটা অনুরোধ করছি যে এই বিডটার জন্য এলসি না আসে। কৃষি বিভাগ বলছে, মিশ্র চাষ হিসাবে কলার সাথে বাড়ি ফোর সুখসাগর পেঁয়াজের চাষ করা হচ্ছে। মিশ্র চাষ হিসাবে আমাদের পেঁয়াজের আবাদটা বেড়েছে। তো আমরা আশা করছি আমাদের কৃষকরা এটাতে উদ্বুদ্ধ হবে এবং এটা অবভিয়াসলি একটি লাভজনক চাষ হিসাবে ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। পেঁয়াজ চাষে লোকসান হলেও কলা চাষে তা পুষিয়ে যাবে বলে আশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা নদী। তবে দখল আর দূষণের কবলে হুমকিতে পাখির এই অভয়ারণ্য। নরসুন্দাকে দখল দূষণ মুক্তের পাশাপাশি পাখি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের তাগিদ পরিবেশবাদীদের। এসকে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতিতে শীতের আমেজের সঙ্গে নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে নরসুন্দা।
তবে দখল আর দূষণে অভয়ারণ্যটি হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে পরিযায়ী পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই দায়। অনুকূল পরিবেশ না পাওয়ায় কমছে পাখির সংখ্যাও। কচুরিপানাগুলো পরিষ্কার করে দেখ, তাহলে পাখিরা মুক্তভাবে আসতে পারবে, উঠতে পারবে। পাখি দেখা যাচ্ছে না কচুরিপানার জন্য। আগে আরো অনেক বেশি পাখিরা আসতো, কিন্তু এই অব্যবস্থাপনা তো যার দরুন আগের মতো পাখিরা আসে না। আমরা পাখি দেখতে আসছিলাম, কিন্তু কচুরিপানা ভরা, তার জন্য আমরা অনেকগুলো পাখি দেখতে পারতেছি না। আমাদের দাবি নরসুন্দা নদীটা পরিষ্কার করার জন্য। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে বন্ধ হতে পারে পরিযায়ী পাখির আগমন। বিভিন্ন সংগঠনকে এবং গুরুদুয়ার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ সহ অন্যান্য বিভাগকে আহ্বান করব, আসুন আমরা একসাথে এই মুক্ত নদী নরসুন্দা নদীর এই পরিবেশটাকে একদম সুন্দর করে দেই ওদের জন্য, যাতে ওরা একটি সুন্দর পরিবেশ পায়। দখল ও দূষণমুক্ত করে নরসুন্দাকে পুনরায় পরিযায়ী পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। বড় পরিসরে এই এলাকাটা পরিষ্কার রাখা উচিত, এতে করে পাখিগুলো হাজার হাজার পাখি যে আসে তারা দলবদ্ধভাবে সেখানে সাঁতার কাটতে পারবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আবারও পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে নরসুন্দা, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আসন্ন বিজেপি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার ও আস্থা বাড়ানোয় গুরুত্ব দেবে বাংলাদেশ, কোনো বিষয়ে ছাড় না দেওয়ার ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা কিভাবে জামিন পেলেন প্রশ্ন, প্রকৃত ঘটনা তুলে ধরতে বেঁচে ফেরা সেনা কর্মকর্তা ও শহীদদের স্বজনদের আহ্বান। ২৬ ঘন্টা পর সারা দেশে রেল যোগাযোগ শুরু হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি, কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হওয়ার আশা। শেখ হাসিনা সরকারের ভুল নীতির জন্য ৬ মাস পরও স্বস্তি আসেনি মনে করে সিপিডি। অন্তর্বর্তী সরকার জনপ্রিয় হলেও রাজনৈতিক ম্যান্ডেট নেই মন্তব্য। এবং একদিন বিরতির পর আবারও মাঠে বিপিএল এর ঢাকার ফিরতি পর্ব। মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।